শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের মামলায় তদন্ত প্রতিবেদন এ মাসেই আশা চিফ প্রসিকিউটরের, দ্রুতই শুরু হবে বিচার। আনুষ্ঠানিকভাবে এই তদন্ত রিপোর্ট আমরা পেয়ে যাই, তাহলে আমরা তারপরে 1 মাস বা 1.5 মাসের মধ্যে আনুষ্ঠানিক বিচারের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে। দেশে আওয়ামী লীগের কোনো রাজনীতি আর চলবে না বললেন সালাউদ্দিন আহমেদ। এখন ঐক্য বিনষ্ট হলে লাভবান হবে পতিত স্বৈরাচার। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার যখন গণতন্ত্র সংকটে পড়েছে, নিমজ্জিত হচ্ছে, তখন আবার তিনি গণতন্ত্রের মশাল জ্বালিয়ে বহুদলীয় গণতন্ত্রের বিজয় করেছিলেন। গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণের পথটা যত দীর্ঘায়িত হওয়া যায় ততই বোধহয় তাদের লাভ। কারো ক্ষমতা দীর্ঘায়িত হবে আর কারো কারো মনোবাসনা পূর্ণ হবে। নির্বিঘ্ন রমজান পালনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, অল আউট অ্যাকশন। সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক, চলছে তারাবি সেহরির প্রস্তুতি। দর্শক আমন্ত্রণ, যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। চলতি মাসেই শেখ হাসিনার কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিবেদন পেলে 1-1.5 মাসের মধ্যে বিচার কার্যক্রম শুরু করা সম্ভব, এমনটা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। দুপুরে সিলেট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত কর্মশালায় তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এসব মামলায় ন্যায় বিচার নিশ্চিত করা হবে। বিচার কাজে কোনো তাড়াহুড়া করা হবে না, তবে অহেতুক বিলম্ব করে জনগণের আকাঙ্ক্ষা যাতে নষ্ট না হয় সেদিকেও নজর রাখা হবে। বিস্তৃত কাজকে সমন্বয় করে নিখুঁত তদন্ত এবং ট্রাইব্যুনালকে বিতর্কের বাইরে রেখে ন্যায় বিচার নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ বলেও মনে করছেন তাজুল ইসলাম। শেখ হাসিনা সহ প্রধান কয়েকটা মামলার তদন্তের রিপোর্ট এই মাসে অর্থাৎ মার্চ মাসের মধ্যেই আমরা পাবো বলে আশা করছি, এবং যদি আনুষ্ঠানিকভাবে এই তদন্ত রিপোর্ট আমরা পেয়ে যাই, তাহলে আমরা তারপরে 1 মাস বা 1.5 মাসের মধ্যে আনুষ্ঠানিক বিচারের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে। চলতি মাসের মধ্যে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন তিনি। বলেন, বিদেশি মিডিয়া নয়, দেশের সংবাদ সম্মেলন করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। গণতান্ত্রিক শক্তিগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করার হুঁশিয়ারিও দেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, রাজপথে বেড়ে ওঠা ঐক্য বিনষ্ট হলে লাভবান হবে পতিত স্বৈরাচার। নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়েছেন বিএনপির এই নেতা, তবে সেকেন্ড রিপাবলিক নিয়ে প্রশ্ন করেন। বলেন, বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার দেশ নয়, বরং ফ্যাসিবাদ জমানা থেকে ফেরাতে সংশোধন জরুরি। স্থানীয় সরকার নির্বাচনের নামে গণতান্ত্রিক প্রক্রিয়া দীর্ঘায়িত করা হচ্ছে বলেও দাবি করেন সালাউদ্দিন। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, জাতীয় নাগরিক কমিটি থেকে কোনো রাজনৈতিক দর্শন পাওয়া যাচ্ছে না। বিএনপি এমন একটি আলোকিত গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করেছেন বলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার যখন গণতন্ত্র সংকটে পড়েছে, নিমজ্জিত হচ্ছে, তখন আবার তিনি গণতন্ত্রের মশাল জ্বালিয়ে বহুদলীয় গণতন্ত্রের বিজয় করেছিলেন 90-এর দশকে। গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণের পথটা যত দীর্ঘায়িত হওয়া যায় ততই বোধহয় তাদের লাভ। কারো ক্ষমতা দীর্ঘায়িত হবে আর কারো কারো মনোবাসনা পূর্ণ হবে। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে অতি শীঘ্র জাতীয় সংসদের রোডম্যাপ প্রদান করতে হবে, নির্বাচনের রোডম্যাপ। ভোট কারচুপির সাথে জড়িত ইউএনওদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির নেতা জয়নুল আবেদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাগপা আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি। যে চক্রান্ত আবার শুরু হয়েছে, এই চক্রান্তকে রুখতে হলে দেশে অনতি বিলম্বে জাতীয় সংসদ নির্বাচন প্রয়োজন। সেই নির্বাচনের মধ্য দিয়ে সকল সমস্যার সমাধান হবে।
রায়ের বাজারে গণ-অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে। দুপুরে সংগঠনের নেতারা রায়ের বাজার কবরস্থানে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন নেতারা। এ সময় তারা বলেন, যে উদ্দেশ্যে জুলাই আগস্টে ছাত্র জনতা জীবন দিয়েছে সেই উদ্দেশ্য বাস্তবায়নই নতুন সংগঠনের মূল লক্ষ্য। তাছাড়া লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা সহ যে কোনো ধরনের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। বিকেল 5:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাকি দলগুলোর সাথে পরিচিতি পর্বের অনুষ্ঠান রেখেছে ছাত্র সংসদ। আমরা ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে খেদিয়েছি, এখন আমাদের দ্বিতীয় দায়িত্ব হচ্ছে ক্যাম্পাস থেকে ক্যাম্পাস পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে নতুন বন্দোবস্ত নতুন ব্যবস্থা হাজির করা। কবরের পাশে দাঁড়িয়ে আমরা প্রতিজ্ঞা করছি, আমরা আগামী দিনের বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষা, যে দায় এবং দরদের জন্য তারা জীবন দিয়েছেন, আমরা সেটিকে প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। নির্বাচনের আগে রাজনৈতিক ও নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করে দুর্নীতিগ্রস্ত ও দুর্বৃত্তদের নিষিদ্ধ করলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব, এই মন্তব্য করেছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। দুপুরে মানিক মিয়া এভিনিউয়ে দেশের পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশের মাধ্যমে মানববন্ধন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। বদিউল আলম বলেন, শেখ হাসিনার মতো কেউ কেউ যেন স্বৈরাচারে পরিণত না হয় সেজন্য সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন দরকার। তিনি জানিয়েছেন, ইউএসএইডের $29 মিলিয়ন সাথে সুজনের কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ মিথ্যা তথ্য, কারণ সুজন কোনো নিবন্ধিত সংগঠন নয়। বিদেশিদের থেকে কোনো রকম সহায়তাও নিতে পারে না সুজন। মানববন্ধনে অন্যান্য বক্তারা উদ্বেগ জানিয়ে বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে প্রয়োজনীয় সংস্কারে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। হাসিনা স্বৈরাচার হিসাবে আবির্ভূত হয় নাই, একটা পদ্ধতি প্রক্রিয়া তাকে স্বৈরাচারী করেছে। তো এই পদ্ধতি প্রক্রিয়ার পরিবর্তন হওয়া দরকার, যাতে আবারও যারাই ক্ষমতায় যাবে তারা যেন হাসিনার মতো আবার দারমে পরিণত না হয়। এই জন্যেই সংস্কার, এই জন্যেই নির্বাচনী ব্যবস্থার সংস্কার। সরকার বাজার সিন্ডিকেট ভেঙে সুন্দর রমজান দিতে না পারলে তাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠবে। দুর্বল সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনও সম্ভব নয়, এমনটা বললেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সকালে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে রমজানের ভাবগাম্ভীর্য রক্ষা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বলেন, যারা বাজারে সিন্ডিকেট করে তাদের আইনের আওতায় আনতে প্রয়োজন অপারেশন ডেভিল হান্ট শুরু করতে হবে। সরকারের জন্য এই মাস একটা বড় পরীক্ষা মন্তব্য করেন উপদেষ্টা। বলেন, দেশকে অস্থিতিশীল করতে পতিত স্বৈরাচারের যারা জড়িত তাদের খুঁজে বের করতে হবে। সময় যানজট নিয়ন্ত্রণের আহ্বান জানিয়ে আগের যে কোনো রমজানের তুলনায় ভালো সময়ের প্রত্যাশা করেন তিনি। রমজান আসলে একটা চক্র সক্রিয় হয় যে কিভাবে দ্রব্যমূল্য কৃত্রিমভাবে বাড়ানো যায়। এই প্রত্যেকবারে আমরা দেখেছি এইগুলোর পেছনে যারা জড়িত থাকে এরা সরকারি দলের লোক হয়। এবার একটা ইউনিক টাইম আমরা পেয়েছি যেখানে কোনো রাজনৈতিক দলীয় সরকার না, এটাকে আপনি নিরপেক্ষ সরকারও বলতে পারেন। অর্থাৎ এবারের রমজানটা হবে অতীতের 10, 15, 20 বছরের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ রমজান। সীমান্ত হত্যা বন্ধে বাংলাদেশ কঠোর অবস্থানে আছে, এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও বিজিবি মহাপরিচালক। একই সাথে মিয়ানমার সীমান্ত বর্তমানে নিরাপদ রয়েছে বলে জানিয়েছেন তারা। বিজিবি প্রধান জানিয়েছেন, ভারতে অনুপ্রবেশের জন্য বাংলাদেশিদের হত্যা বন্ধ না হলে ভবিষ্যতে অনুপ্রবেশকারী ভারতীয়দের আইন মেনে ফেরত পাঠানো কঠিন হবে। সকালে কক্সবাজার বিজিবির নবগঠিত উখিয়া ব্যাটালিয়নের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও বিজিবি প্রধান। কক্সবাজার থেকে আরও জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রাহান, ছবি তুলেছেন লুৎফর রহমান। গেল বছরের ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে উখিয়া থেকে টেকনাফ পর্যন্ত বাংলাদেশ মিয়ানমার সীমান্ত হয়ে ওঠে অগ্নিগর্ভ। রাখাইনের দখল নিয়ে সামরিক জান্তার সঙ্গে একদিকে আরাকান আর্মি, আরেকদিকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাতে বিপর্যস্ত হয় এই অঞ্চলের নিরাপত্তা, জীবনযাত্রা, সীমান্ত অর্থনীতি। এসব সমস্যা মোকাবেলায় যাত্রা শুরু করেছে বিজিবির 64 উখিয়া ব্যাটালিয়ন। উখিয়ার বালুখালী থেকে টেকনাফের নীলা পর্যন্ত সীমান্তে নিরাপত্তার দায়িত্ব পালন করবে এই ব্যাটালিয়ন। সকালে বাহিনীর কক্সবাজার রিজিয়নে পতাকা উত্তোলনের মাধ্যমে ব্যাটালিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন উপদেষ্টা ও বিজিবি মহাপরিচালক। বলেন, মিয়ানমার সীমান্ত নিরাপদ আছে, তবে এর সুরক্ষায় নতুন নতুন কৌশল নিচ্ছে বাংলাদেশ। আমরা এখনো অফিসিয়ালি কোনোটা কিন্তু ডিক্লেয়ার করা হয়নি, কিন্তু এই জন্য আমাদের দুজনের সাথেই আমাদের একটা সুসম্পর্ক রাখতে হচ্ছে এবং আপনার সীমান্ত নিরাপদের জন্য। এবং সীমান্ত এখন যে অবস্থায় আছে একেবারে পুরানো নিরাপদ আছে, এখানে কোনো সমস্যা নাই। আমরা আপ্রাণ চেষ্টা করছি, প্রশাসন চেষ্টা করছে, স্থানীয় সবাই চেষ্টা করছে, তারপরও একটা কিছু কিছু ব্যক্তিকে আমরা ওই জিরো লাইন অতিক্রম করা থেকে বিরত রাখতে ব্যর্থ হচ্ছি অনেক সময়। বাট আমরা এই দুই দিকেই চেষ্টা করে যাবো। এক হলো বিএসএফ এর সাথে, আরেক হলো মানবাধিকার অর্গানাইজেশনের মাধ্যমে, তৃতীয় হলো যে কেউ যাতে ক্রস না করে। প্রসঙ্গ আসে সীমান্ত হত্যার। নানা আশ্বাসের পরও সীমান্তে বিএসএফ এর হাতে বাংলাদেশি হত্যার ঘটনা থামছে না, ঘটছেই। হত্যার ঘটনা ঘটেছে শুক্রবারও। এ নিয়ে কড়া অবস্থানের কথা জানান বিজিবি প্রধান। বটম লাইন হলো ভেরি ক্লিয়ার মেসেজ, আমরা বলেছি যে এটা কোনোভাবেই কাম্য নয় এবং এটা মেনে নেওয়া যায় না। এবং এটা যদি মেনে নেই, তবে ভবিষ্যতে ভারতীয় অনুপ্রবেশ যারা করে তো তাদের প্রতিহত আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে আমরা যে তাদেরকে গ্রেফতার করে হস্তান্তর করি, সেটা কতটুকু আর করা যাবে। আমাদের এদিক থেকে যত যাই হোক, অবৈধ অনুপ্রবেশকর যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না। এদিন উখিয়া ব্যাটালিয়নের পাশাপাশি গার্ড পুলিশ ব্যাটালিয়ন, কেনাইন ট্রেনিং সেন্টার ও পিলখানার স্টেশন সদর দপ্তরেরও উদ্বোধন করা হয়। নবগঠিত এই ব্যাটালিয়নের মাধ্যমে বিজিবি উখিয়া সীমান্তে আরো বেশি সামর্থ্যের পরিচয় দিতে সক্ষম হবে বলে মনে করছেন কর্মকর্তারা। পাশাপাশি এই যে মানব পাচার, মাদক সহ নানা অপরাধ সংঘটিত হচ্ছে এবং মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে নিরাপত্তার শঙ্কা তৈরি হয় মাঝে মধ্যেই এই মিয়ানমার সীমান্তে, সেটিও অনেকাংশে প্রশমন করা সম্ভব হবে নবগঠিত এই ইউনিটের মাধ্যমে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, কক্সবাজার। রমজান উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে শুরু হতে যাচ্ছে অল আউট অ্যাকশন। সকালে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, পতিত সরকারের দোসররা এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টায় লিপ্ত রয়েছে। তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথাও কোনো স্থান পাবে না। পদত্যাগের দাবি ওঠার পর এভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকের ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপর রাজধানীতে কিছুটা কমে চুরি ছিনতাই। কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেই লক্ষ্যে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আমরা আগে থেকেই ডিবির তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছি। এবার রমজানে রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনে আসেন ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান। জানান, সিয়াম সাধনার মাসে সাধারণ মানুষ থাকবেন স্বস্তিতে। হাতে নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা। বিভিন্ন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর কথা আমরা শুনতে পাচ্ছি। তাদের বিরুদ্ধে আমরা অল আউট অ্যাকশনে যাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনী সারা দেশে তৎপরতা বাড়িয়েছে। অন্যান্য নিরাপত্তা বাহিনীও মাঠে আছে। বলেন, পতিত সরকারের দোসররা বিভিন্ন অপরাধে ইন্ধন যোগাচ্ছে ঢাকাসহ সারা দেশে। আমাদের গোয়েন্দা প্রতিবেদন বলছে, চুরি, ছিনতাই, ডাকাতির সাথে যারা যুক্ত হচ্ছে তাদের বেশিরভাগের বয়স 15 থেকে 30-এর মধ্যে। এদের অনেকেই কিশোর গ্যাং। কিছু ফ্যাসিস্ট পতিত রাজনৈতিক শক্তি তাদের ইন্ধন দিয়ে অপরাধ কার্যক্রমে জড়িয়ে দিচ্ছে। ধীরে ধীরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে জানিয়ে পরিচয় না দিয়ে ডিবির নামে কেউ তুলে নিলে জানানোর আহ্বানও জানান তিনি। ডিবি পরিচয়ে কেউ গোপনে তুলে নেওয়া বা সিভিল পোশাকে তল্লাশি এই ধরনের কার্যক্রম কেউ করলে আমাদেরকে অবহিত করবেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। এদিকে আজ সন্ধ্যা 6টায় অনুষ্ঠিত হবে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক। কাল রমজান মাসের শুরু ধরেই দেশ জুড়ে চলছে তারাবির নামাজ ও সেহরির প্রস্তুতি। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমের সভাকক্ষে এই বৈঠক হবে। সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। এটি পরিচালনার দায়িত্বে রয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ। কমিটির সদস্য সংখ্যা 17 জন। দেশের যে কোনো স্থানে চাঁদ দেখা গেলে তা কমিটিকে জানানোর অনুরোধ করা হয়েছে। আরবি ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর শাবান মাসের 29 তারিখ জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। রমজান শুরুর আগের দিন সারা দেশে চড়া নিত্যপণ্যের বাজার। এতে ক্ষুব্ধ ক্রেতারা। ভয়াবহ সংকট তৈরি হয়েছে বোতলজাত সয়াবিনে। উধাও বাজার থেকে বেড়েছে ছোলার দাম। 30 টাকার শসা এখন বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। বেগুনের দামও দ্বিগুণ হয়ে 80 টাকার উপরে। বাড়তি ব্রয়লার, সোনালী মুরগির দাম বেড়েছে। সব ধরনের মাংসের দামও। এতে চরম ক্ষোভ জানিয়েছেন ভোক্তারা।
বাজার তদারকি আরও জোরালো করার দাবি জানিয়েছেন তারা। বিক্রেতারা যথারীতি পুরনো অজুহাত দেখাচ্ছেন, দাবি বাজারের সংকট। রমজান আসার আগে থেকেই তো সবকিছুর দাম বেড়ে গেছে, আর তেল তো অনেক দিন ধরেই আপনার পাওয়া যাচ্ছে না। এবার হয়তো আমরা আশা করছিলাম যে এবার এই সরকারের অধীনে হয়তো বা পূর্বের সরকারের মতো হবে না, কিন্তু আমরা তো একই চিত্র দেখছি দেশে। তেল দিচ্ছে না, ট্রাক ভরে তেল যায়, আমাকে চাইলে একটা তেল দেয় না। চট্টগ্রামে মাদক সেবনে বাধা দেয়ায় এক পুলিশ কর্মকর্তাকে পরিকল্পিতভাবে মব তৈরি করে মারধর এবং মুঠোফোন এবং ওয়াকিটকি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে তাফসির ইমাম ও মোহাম্মদ সাইমন নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে পতেঙ্গা সমুদ্র সৈকতের চরপাড়া এলাকায় হয় এই ঘটনা। পুলিশ জানিয়েছে রাত 11টার দিকে পতেঙ্গা থানার টহল টিমের দায়িত্বে থাকা এসআই ইউসুফ চরপাড়াঘাট এলাকায় কিছু যুবককে মাদক সেবন করতে দেখেন। তাদের সতর্ক করার পাশাপাশি সরে যেতে বলেন, কিন্তু আধা ঘন্টা পর আবার ফেরত আসলে ওই যুবকরা তাকে ভুয়া পুলিশ বলে মারধর শুরু করে, ছিনিয়ে নেয় সাথে থাকা ওয়াকিটকি, মুঠোফোন ও মানি ব্যাগ। রাতেই অভিযান চালিয়ে জড়িত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় দ্রুত বিচার আইনে পতেঙ্গা থানায় মামলা হয়েছে। মানি ব্যাগ ছিল, তারপর মোবাইল ছিল, এগুলা নিয়ে গেছিল। দুইজনকে অ্যারেস্ট করছি অলরেডি। এর কাছে আমরা আপনার একটা ছোরা পাইছি আর একটা মোটরসাইকেল পাইছি। জনপ্রশাসন সংস্কার কমিশনে 25টি ক্যাডারের পক্ষ থেকে পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং উপসচিব পদে কোটা বাতিলের প্রস্তাব করা হয়েছিল, কিন্তু সংস্কার কমিশনের প্রতিবেদনে এটি উল্লেখ করা হয়নি। এমনটাই জানিয়েছেন আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান। সকালে রাজধানীর খামারবাড়িতে সাংবাদিকদের সাথে একটি মতবিনিময় সভার একথা জানান তিনি। বলেন, জনদাবিকে উপেক্ষা করে সংস্কার কমিশনের প্রতিবেদনে ক্ষমতাধর একটি গোষ্ঠীর নিরঙ্কুশ ক্ষমতা আরও বৃদ্ধির প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে। প্রতিবেদনটি পুরোপুরি বাস্তবায়িত হলে প্রশাসনিক ফ্যাসিজম আরও শক্তিশালী হবে। এ সময় তিনি আরও বলেন, স্বাস্থ্যকে ক্যাডার বহির্ভূত করার প্রস্তাব থেকে সরে এসে সুকৌশলে নিয়োগের প্রক্রিয়ায় ভিন্নতা রাখা হয়েছে, যেন ধীরে ধীরে শিক্ষা ও স্বাস্থ্যকে মূলধারা থেকে বের করা যায়। বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি যুদ্ধ শুরু হয়েছে। দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত চলে পরীক্ষা। গত কয়েকবারের মতো চট্টগ্রামের বাইরে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ছিল ভর্তি পরীক্ষার কেন্দ্র। তবে উপ ইউনিটগুলোর ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এবার 4টি ইউনিট ও 3টি উপ ইউনিটে মোট 4,926 আসনের বিপরীতে আবেদন করেছে 2,71,239 জন ভর্তিচ্ছুক। সেই হিসেবে আসন প্রতি লড়বে 55 জন শিক্ষার্থী। বাঙালির কাছে ক্ষমতা হস্তান্তরে পাকিস্তানি জান্তার অনাগ্রহের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল মুক্তিকামী জনতা। মানুষের কণ্ঠরোধে চালানো হয়েছিল গুলি। 71 মার্চের সেই অগ্নিঝরা দিনগুলোয় বাঙালি রাজপথ কাঁপায় সাহসী শক্তিতে। ইয়াহিয়ার সামরিক সরকার অপারেশন সার্চলাইটের নামে চূড়ান্ত হত্যাযজ্ঞ শুরু করলে মুক্তিকামী জনতাও গড়ে তোলে প্রতিরোধ। 71-এর 9 মাসে বীর বাঙালি হানাদার ও তাদের দোসরদের চূড়ান্ত শিক্ষা দেয়। সেই স্বাধীনতার মাসের শুরুর দিনে বাঙালির অস্তিত্বের সাতকাহন জানাবেন সহকর্মী ফারহানা ন্যান্সি। মায়ের শত কষ্টের পর ধরণীতে জন্ম হয় বাংলাদেশ নামে এক শিশুর, যে শিশু জন্মের আগে পার করেছে কঠিন সংগ্রামের পথ। বাংলাদেশকে জন্ম দিতে 30 লাখ মানুষের জীবন আর 2 লাখ মা বোনের সম্ভ্রম বিলিয়ে দিতে হয়। সেই চিরসত্য কথনটা মনে করিয়ে দিতে চাই। 70-এর নির্বাচনে পাকিস্তানের ক্ষমতা বাঙালির হাতে আসার রায় মিলে। ক্ষমতা হস্তান্তরে নানা অজুহাত তৈরি করে ইয়াহিয়ার সামরিক সরকার। 1 মার্চ স্থগিত করা হয় অধিবেশন। ফুঁসে উঠে বাঙালি। ঘটনা প্রবাহে তৎকালীন রেসকোর্স ময়দানের জনসভায় 7 মার্চের ভাষণে বঙ্গবন্ধু ঘোষণা করেন বাংলাদেশের মুক্তির সনদ। বীর বাঙালি সেদিন থেকেই যুদ্ধের জন্য প্রস্তুত হতে শুরু করে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম।
৭১-এর মার্চের ঘটনা প্রবাহে স্পষ্ট হয়ে যায় পাকিস্তানিরা বাঙালির হাতে ক্ষমতা দেবে না, বাঙালিকে দমিয়ে রাখাও সম্ভব হবে না। তাই ২৫ মার্চ রাতেই আক্রমণ চালায় পাকিস্তানি নরপশুরা, এক রাতেই হত্যা করে হাজার হাজার মানুষ। এমন সময় বাংলাদেশের পক্ষ থেকে আসে স্বাধীনতার ঘোষণা। মুক্তির এক দফা সনদকে বাস্তবে রূপ দিতে ঝাঁপিয়ে পড়ে কোটি বাঙালি। শুরু হয় বাংলাদেশের মুক্তির যুদ্ধ, বাঙালির স্বাধীনতার সংগ্রাম, আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। যে মানুষগুলো এতদিন দ্বিধায় ছিল, স্বাধীন মাতৃভূমির আশায় তারা ঝাঁপিয়ে পড়ে হানাদারদের বিরুদ্ধে। বাঙালির পাক বাহিনীর মতো অত্যাধুনিক অস্ত্র ছিল না, কিন্তু ছিল বুকভরা অদম্য সাহস। অকুতোভয় বাঙালি ছেড়েছিল প্রাণের মায়া। এই মার্চ থেকেই শুরু হওয়া যুদ্ধে প্রাণ হারান ৩০ লাখ মানুষ। পাকিস্তানি নরপশুদের হাতে নির্যাতিত হয়েছিল ২ লক্ষ নারী। শুধুমাত্র ভবিষ্যৎ প্রজন্মকে স্বাধীন দেশের স্বাদ দিতে এত আত্মত্যাগের ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। বাংলাদেশের প্রতিটি অর্জনে আজও মিশে আছে মুক্তির স্বাদ, মার্চের স্মৃতিকথা। নতুন দেশের সোদা মাটিতে কৃষক যখন ফসল ফলায়, সেখানে এখনও মিশে থাকে মুক্তির চেতনা। ছোট্ট শিশুটি মুক্ত বাতাসে যখন মাথা উঁচু করে দৌড়াতে থাকে, সেই চিত্রতেও মিশে থাকে শহীদদের আত্মত্যাগ। ৫৪ বছরের এই ছোট ছোট চিত্রগুলোই প্রতি মুহূর্তে আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার কথা, আমার আপনার মুক্তির কথা। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা।